বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা। হায় খোদা, আমি নিশীথে কি স্বপ্নে দেখেছি, কে যেন আকাশের দ্বার খুলে আমাকে ডেকে বলেছে, ওরে তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটবর্তী। আমি এখন কি করব? আমার একমাত্র নয়নমণি পুত্র অবশ শিশু কামাল, আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? যাও প্রহরী, ও জি রামর খা বেদম হোসনা বানু ও শিশু কামলকে রাজ দরবার পাঠিয়ে দাও। আমার শিরাদার্য, আমি তাই বিলম্ব করো না। কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? ওজির সাহেব, আদেশ করুন জাহাপনা। আমি আজ নিশীথে কি স্বপ্নে দেখেছি, কে যেন আমাকে দ্বার খুলে বলেছে, ওরে তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। ওজির সাহেব, জাহাপনা, আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র কলিজার টুকরো বেগম, বেগম, ওজির সাহেব, জাহাপনা, অবশেষে আমার আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? ওজির সাহেব, বলুন জাহাপনা। আমার রূপনগরের হিন্দু মুসলমান প্রজাদেরকে আপনি পুত্র সমতুল্য চিহ্ন করবেন। তাদের সুখে আপনারা হবেন সুখী, আর তাদের দুঃখে আপনারা হবেন দুঃখী। বেগম, বেগম, এই দুনিয়া থেকে একদিন সবাইকে চিরবিদায় নিয়ে যেতে হবে, কিন্তু আমি যে ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়স অকাল মৃত্যু আমায় হাত ছাড়ি দিয়ে ডাকছে। বেগম, এসো বাবা কামাল, তুমি আমার পক্ষে এসো। কামাল, বাবা কামাল, আমার মনে শুধু এই দুঃখ হলো, আমি তোকে নিজ হস্তে মানুষ করে যেতে পারলাম না। আর এই রূপনগরের সিংহাসন এই রূপনগরের রাজদূত আমি তোর মাথায় পড়িয়ে যেতে পারলাম না। এসো, এসো বাবা কামাল, তুমি বসো এই সিংহাসনে। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল এই রূপনগর সিংহাসনে বসে যেতে পেরেছে। বেগম, আজ থেকে এই রূপনগর সিংহাসন সঁপিয়ে দিয়ে যায় তোমার হাতে।
কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি রাজ্য এই পরিচালনা করবে। জাহাপনা, আপনি এ কি বলছেন? বেগম সাহাবা করবে এই রাজ্য পরিচালনা? মাতুজ মোহর করে নাও। সেই জন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর একটি কথা উজির সাহেব, বলুন জাহাপনা। আমি যদি আপনাদের কোনো কথা বলে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন উজির সাহেব, ক্ষমা করে দেবেন। বেগম, বেগম, আপনি কি বলছেন? বেগম, জাহাপনা, কি বলছেন আপনি? বেগম, কামাল, বিদায় বেগম, না জাহাপনা, বিদায় কামাল, বিদায় উজির সাহেব, বিদায়। ভালোবেসে খুঁজলি যারে, ছোট দুঃখের নীল দরিয়া, ও তুই ভালোবেসে খুঁজলি যারে, ছোট দুঃখের নীল মনের মানুষকে যায়, মনের মানুষকে যায়। ও তোর আসল প্রেমে নাই যে হাত নাই
যায় হাইবে অনেক মহলকে যায় তুই আমার বুকে আয় বাবা। মা মাগো আমি কার কুলে যাব আমি কাকে বিবিধা করে রাখবে তোমরা মা কামাল কাঁদবেন না এসো কামাল তুমি আমার বুকে এসো বেগম সাহেবা কি হবে এবং চলো আয় চলো সব কাজ করতে হবে রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকেই বেগম হোসনা বানু করছে এই রাজ্য পরিচালনা। এখন যদি আমরা ইচ্ছা করি এই সিংহাসন দখল করতে পারি, এতে আপনি কি বলেন জাফর আলী খাঁ? অজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, আর এই সুযোগ আমরা খেলে হারাতে পারি না। যেমন করে হোক অজির সাহেব, আমরা সিংহাসন আমরা চাই। ঠিক আছে জাফর আলী খাঁ, তাই হবে। তাহলে শুন, বেগম হোসনা বানু তার অবুঝ শিশু কামালকে যদি আমরা হত্যা করতে পারি, তাহলে আমাদের চলার পথ পরিষ্কার। এইভাবে শিশু কামালকে হত্যা করলে রাজ্যের মধ্যে যে একটা তা কখনো হতে পারে না। উজির সাহেব, সবার কাছে বাধা দিতে বাধা দিতে নয়, এসেছি তোমাদের জানিয়ে দিতে। মনে করে দেখো সেই অতীতের কথা। একদিন তুমি তোমার স্ত্রী পুত্র পরিবার নিয়ে খেতে পাচ্ছিলে না, ক্ষুধার জ্বালায় ছটফট করে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে যাচ্ছিলে। সেদিন আমাদের নবাব তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এই রূপনগর প্রাসাদের জায়গা করে দিয়েছিল এবং বানিয়েছিল সেনাপতি। তার মৃত্যু হতে না হতেই তার স্ত্রী পুত্রকে করতে চাও হত্যা। বেড়ে যাও, বেড়ে যাও এখান থেকে। বেশ, যাচ্ছি। তবে যাবার ভূমে তোমাকে জাফর আলী খাঁ যদি এর মধ্যে বেগম সাহেবা ও শিশু কামালকে নিয়ে কোনো চক্রান্ত করতে দেখি, তাহলে মনে রাখবে এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও অধম অসহায় ইব্রাহিম তোমাকে ক্ষমা করবে না। ইব্রাহিম, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তুমি মনে রেখো তোমাকেও এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। চলো নজর সাহেব, আমাদের কর্তব্যের কাজ হাসিল করি। আমার কপালে তুমি এই লিখেছিলে, হ্যালো, স্বামী আমার পরকালে চলে গেছে। এখন আমি অবশ শিশু কামালকে নিয়ে কেমন করে রাজ্য পরিচালনা করব? হ্যালো, হে খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে এই স্থান ত্যাগ করুন। বেগম সাহেবা, আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি, ওই শয়তান জাফর আলী খাঁ ও
উজির ওর আপনাদের দুজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা শীঘ্রই ছুটে আসছে আপনাদের হত্যা করতে। লাভ লাভ অনেক সাহেবা, অনেক হ্যাঁ বলো। উজির এই অবুঝ শিশু কামালকে হত্যা করতে পারলে ওই উজির হবে এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খাঁ হবে তার প্রধান সেনাপতি। হতে পারে না, আমি বিশ্বাস করি না, কিছুতেই হতে পারে না। বেগম সাহেবা, আমাকে কোথাও যেতে দেব না, ওকে আমার বুকে রেখে দেব না, তা কখনো হতে দেব না বেগম সাহেবা। চলে গেছে নবাব, রেখে গেছে তার স্নেহ মায়া মমতা দিয়ে তিল তিল করে ঘোরা এই রূপনগর রাজ্যের প্রতিটি মানুষ তার আদর্শ বুকে নিয়ে। এই ইব্রাহিম এখনো বেঁচে আছে, ইব্রাহিমের জীবন থাকবে, আমি তার কোনো ক্ষতি হতে দেব না বেগম সাহেবা। আমার কাছ থেকে নিয়ে যেও না, আমি তাহলে কি করে বাঁচবো? না বাঁচে আমার একমাত্র বুকের মালিক, ওকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। না না বেগম সাহেবা, হয়তো তাকে এভাবে বুঝানো যাবে না। কাজেই আমাকে আমার কামালকে বাঁচাতে হলে জোরপূর্বক ভাবে হলেও কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। চলে আয় কামাল। বেগম সাহেবা, আমি আজ আর ভয় কোথায় শুনবো না, কারণ ওই কামালকে সুশিক্ষায় শিক্ষিত করে উপযুক্ত যোদ্ধা করে পূর্ণ বয়স হলে তাকে প্রতিষ্ঠিত করবো। চলে আয় বিদায় বেগম সাহেবা, বিদায় শিশু কামালকে হত্যা, বেগম হোসনা বানুকে হত্যা করতে পারলেই এই সেনাপতি জাফর আলী বোধ হবে পরিষ্কার। কামাল তুমি কোথায়? এক্ষুনি তোমার জীবনের সাঙ্গ নীলতা আমি শেষ করে দিচ্ছি। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত পালিয়ে গেছে। ইব্রাহিম শিশু কামালকে পালিয়ে গেছে। সাহেব, আমি যে বিশ্বাস করতে পারছি না, আশ্চর্য, শত শত পাহাড় সত্ত্বেও ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কিভাবে এই প্রাসাদ থেকে পালিয়ে গেল? আমিও তো তাই ভাবছি। জাফর আলী খাঁ ভুল হয়ে গেছে। জাফর আলী খাঁ সেদিন শিশু কামালকে হত্যা করার পরিকল্পনার পূর্বে ওই ইব্রাহিমকে হত্যা করার একান্ত প্রয়োজন ছিল। সাহেব, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন, আমি ওই শয়তানের বাচ্চাদেরকে যেখানে পাবো সেখান থেকে ধরে আমি আপনার নির্মম ভাবে হত্যা করবো। তাই করতে হবে জাফর আলী খাঁ। চলো জাফর আলী খাঁ, অন্তঃপুরে যাই। চলুন। শুই নেই, একা জীবন আমি কেমন করে কাটাবো? খোদা তুমি বলে দাও। খোদা, ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি কে? আমি ইব্রাহিম। হ্যাঁ, আসুন। এই নিশিরাতে এই গরিবের বাড়ি কেন? ইব্রাহিম ভাই, আমি এসেছি আপনার কাছে একটি গচ্ছিত সম্পদ রেখে যেতে। গচ্ছিত সম্পদ? হ্যাঁ, গচ্ছিত সম্পদ। না, আমার যে কোনো গচ্ছিত সম্পত্তির দরকার নেই রে ভাই, কারণ ওই খোদা তাআলার কাছে কত প্রার্থনা করেছিলাম একটি সন্তানের জন্য। ওই খোদা তাআলা আমাকে দিলে
মনস্থির করে আর সেই শেষ প্রার্থনাটি তোমার ওই খোদা কবুল করে নিয়েছে বলে আমি এসেছি তোমার কাছে একটি পুত্র সন্তান দান করতে। সন্তান হ্যাঁ, দাও দাও আমাকে পুত্র সন্তান। এই এই নাও ভাই। কিন্তু কিন্তু একটি কথা বলে রেখো কদমালি, বলো। তাকে তুমি স্কুলে ভর্তি করে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে মানুষের মতো মানুষ করে ঘুরে তুলবে এবং তার বয়স পূর্ণ হলে আবার আমার কাছে ফেরত দেবে। আমি তাই করবো ভাই। আমি ওকে ওই সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে আমি ওকে বেশ, তোমার কথায় আমি নিশ্চিন্ত হলাম কদমালি ভাই। আজ আজ আমি নিশ্চিন্ত হলাম। কামালকে তোমার কাছে গচ্ছিত রেখে আমি এখনই চলে যাব উল্কার বেগে সেই রূপনগর রাজ্যে, কারণ ওই শয়তানরা যে চক্রান্ত করছে হয়তো বেগম সাহেবার কোনো ক্ষতি হতে পারে। তাই বিদায় বিদায় কদমালি। ইব্রাহিম ভাই কামাল, কাদিসটি বাবা কামাল, কারণ আমি যে কথা দিয়েছি বাবা তোকে মানুষের মতো মানুষ করে ঘুরে তুলে আবার একদিন এই রূপনগর মসনদে তোকে বসাবো বাবা। তাই কোনো দুঃখ করবি না ভাই, আমি মাঝে মধ্যে এসে তোর সাথে সাক্ষাৎ করে যাব। ইব্রাহিম ভাই এভাবে হয়তো কামাল হয়তো আমার কথা বুঝতে পারছে না। ছলে বলে কোলে কৌশলে যেভাবে হোক কামালকে আমার বুঝিয়ে যেতে হবে। কামাল, তুমি না পাখি পছন্দ করো? ওই দেখো গাছে দুটি পাখি বসে কি সুন্দর খেলা করছে। হাসি হাসি বাবা, তুমি আমার কাছে এসো। তোমায় ওই ওই স্কুলে ভর্তি করে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে করে তুলতে হবে বাবা। চলো বাবা, এবার আমরা গরু খেয়ে যাই বাবা। এবার আমরা গরু কি হয়ে গেল চা পরে খাও, তাও তো আমি ভাবতেও পারিনি। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। যেমন করে হোক ওই শয়তানের বাচ্চা দুটিকে আমি আপনার সম্মুখে নির্মম ভাবে হত্যা করব। যে চলে গেছে তাকে আর কোনোদিন তোমরা ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি খা, তাহলে আপনার কাজের প্রতিদান দিতে এসেছি। এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লিখিনি শত চেষ্টা করলেও তাকে তোমরা কোনোদিন মারতে পারবে না। তাই তো শিশু কামাল জল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি বলতে চান বেগম সাহেবা? আমরা শিশু কামালের হত্যার ষড়যন্ত্র করছি? নিশ্চয়ই করেছ। যদি ওই ইব্রাহিম সাহায্য না করত তাহলে আজ আমার কামালকে দুনিয়া থেকে বিদায় নিতে হতো। বেগম সাহেবা, তোমাদেরকে আমি হাড়ে হাড়ে চিনে নিয়েছি। তাই তো ভাবছি এই বেঈমান দুটোকে কিভাবে শাস্তি দেওয়া যায়। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। এই নবাব মহলে আপনাকে থাকতে হলে আমাদের অনুগত ভাবেই
আপনাকে এই নবাব মহলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। মুক্ত কর্মচারী হয়ে আমাকে বন্দী করবে? এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনার ডাকে আওয়াজ আর কেউ সাড়া দিবে না। এই কে আছে? বেগম সাহেবাকে তাকে বন্দী করে নিয়ে যাবে অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবাকে বন্দী করবো আমি? কথা নয়, বন্দী করো এই বেগম সাহেবাকে, আর নিয়ে চলো তুমি এই অন্ধকার কারাকক্ষে। খোদা মেহেরবান, এই লেকে ছেলে বুঝি তুমি আমার কপালে? যারা যারা একদিন আমার হুকুমের চাকর ছিল, আজ আমি তাদেরই হাতে বন্দী। খোদা, তুমি এই নিমক হারামদের শাস্তি দিও। খোদা, তুমি শাস্তি দিও। শাস্তি? আরেস্ট করেন হুজুর। কোন কথা নয়, এই মুহূর্তে বেগম সাহেবাকে অন্ধকার কারাগারে নিয়ে চলো। তাই যাচ্ছি জাহাপানা। চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন। সভাপতির জবাব লেখা অনুরোধী সাহেব, চলো এবার আমরা অন্তঃপুরে যাই। আরে কোথায় গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল। তাকে এখন স্কুলে ভর্তি করে একান্ত প্রয়োজন। কাজল, 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 কাজল। পিতা, পিতা গো, আপনি আমাকে দেখেছেন পিতা? হ্যাঁ কাজল, এসো বাবা। কাজল, তুমি আমার কাছে এসো। বাবা কাজল, তুমি এখন লেখাপড়া শিকার উপযুক্ত হয়েছো। আমার ইচ্ছা তোমাকে ওই স্কুলে ভর্তি করে লেখাপড়া শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করবো বাবা। হ্যাঁ পিতা, আমারও তো মন চাই লেখাপড়া শিখতে। তাহলে চলো বাবা, তোমাকে আজও স্কুলে ভর্তি করতে আসি। তাই চলুন পিতা, বাবা চলুন। শালা রেজাজ কই গেছে? এই শালা, এই শালা জন্ডু, এই শালারে নিয়ে জীবনে বলে না। শালারে গোসিপ মাস্টার ফাঁস করে বিড়ি নিয়ে আজকে মাস্টার হওয়ার আগেই বিড়ি রেখে এলাম। আর এই শালা চুরি করে কুনিমান শালা যায় বিড়ি খাইতাছে। শালা যদি বিড়ির ভাগ না পাস, শালা তোর আজকে চাবানা ছাড়া এলা তুমি। ভাবি আমার টানকি মারে স্কুলে পড়তে আইলাম আমি একজন ছাত্র। স্কুলে পড়তে আইলাম আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র নই তোদের একজন মাস্টার।
মাই গো, এত বড় স্কুল তো জীবনও দেখিনি। সখী তুই সখী তুই কোথায় সখী? চল, এবার তো আমাদের স্কুলের সময় হয়ে গেল। স্কুলে যাই। মনে হয় আমরা স্কুলে এসে পড়েছি। এটার ভোকাল দেন। মাউথপিস, এই মাইকের ড্রাইভার, এটার ইকো দেন, ইকো দেন, ইকো দেন। হ্যালো দেন, হ্যালো 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 হ্যালো। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সবাই কেমন আছেন? ভালো, আশা করি ভালো আছেন। আজকে হ্যালো 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 আজকের এই নাটকটা শুধু আপনাদের মজা দেওয়ার জন্য করা হয়েছে। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান। আমার নাম হচ্ছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম রিয়াদ। আসলে এলাকাতে এরকম ভাবে কোনো অনুষ্ঠান করা হয় নাই। সবাই আমাদের নাটকের জন্য, এটা আমাদের নাটক চাই, এটা হচ্ছে সবাই সহযোগিতা করবে। আমরা যেন আমাদের নাটকটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আর যারা এত সুন্দর একটি নাটকের আয়োজন করেছে, আয়োজন কমিটি যারা রয়েছে, তাদের প্রতি সালাম ও আপনাদের প্রতি সালাম রেখে আজকে আমাদের নাটক শুরু করতে যাচ্ছি। কাজল রেখা আমি তোর কাছে পুরো ধরা দিতে বাধ্য নই। জানেন এই জায়গায় মজা ঠিক উল্টাপাল্টা কথা বলছে যে আমাদের স্যার মারা গেছে, এই সেই আর বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলছে।
জি স্যার আমি এখানে বসি এখানে বসে পড় এই জন্টু এই তুই এখানে কেন এখানে বল হ্যালো আমি তো তুই কালকে স্কুলে আসিস কেন স্যার কি দেখো স্যার কালকে স্কুলে আবার রাইলে এটাই তো কাফিনা স্যার কালকে আগুন দিলাম গান হয়েছে না ওই গান শোনা গেছিলাম তো সব ওইটা ঘুমাই গেছি গা আচ্ছা ঠিক আছে স্যার আইতাছি স্যার বল তো এক স্যার কমো আসলে কমো স্যার আপনার গোয়াল নিচে ব্রেক আচ্ছা ঠিক আছে এদিকে স্যার মারবে না স্যার এখন আর কি করবো আমার এই বইরে আমরা টুর্নামেন্টে লাঠি তুই বল তো তিন বল রুকি চুমারি ওরে কই ধরেন না আচ্ছা তুই তো বল তিন স্যার আপনার বাবাই করছে আচ্ছা তুই তো বল সাত স্যার আইতাছি তুই বানাই করতো না আমি ভুসুস করে এই করলাম মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি আমি কতবালি চাষা আমি এসেছি আমার ছেলে আপনার স্কুলে ভর্তি করতে ভালো কথা আমার স্কুলে ভর্তি ফিস ও মাসিক বেতন ভর্তি ফিস 30 টাকা মাসিক বেতন 30 টাকা মোট 50 টাকা দেন মাস্টার সাহেব আমার কাছে তো একটা টাকাও নেই মাস্টার সাহেব যদি আমার ছেলেকে ভর্তি করে নেন আমি আপনাকে পড়ে দেব না তা হবে না বাকির কারবার এখানে নেই টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি না হবে না মাস্টার সাহেব আপনি গরিব মানুষ মাস্টার সাহেব আমার ছেলেকে আপনি দয়া করুন মাস্টার সাহেব না তা হবে না
পয়সায় এখানে লেখাপড়া চলে না। তোমরা এক্ষুনি বেরিয়ে যাও।
স্যার এই ছেলেটিকে বাবা তাই তুমি ভালো করে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হবে বাবা। এবার আসি বাবা। আচ্ছা, আমি বাবা। আসি মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আমি আসি মাস্টার সাহেব, আমি আসি। কাজল, তোমাকে আজ থেকে স্কুলে ভর্তি করা হলো। আগামী কাল থেকে ইতিমধ্যে স্কুলে আসবে। যাও। এই জন্টু, ওই যে স্যার 3 দিন যাবত স্কুলে আসিস নে। আগামীকাল ঠিক 10টার সময় স্কুলে আসবি। কথাটা মনে থাকে যেন। স্যার, আপনি আমাকে স্কুলে ভর্তি করেছেন স্যার। আপনি আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভালোভাবে লেখাপড়া করি, আমি মানুষের মতো মানুষ হতে পারি স্যার। ঠিক আছে বাবা, আমি তোমাকে আশীর্বাদ করিতেছি। তুমি লেখাপড়া করে শিক্ষিত হয়ে তোমার বাপের মুখ উজ্জ্বল করো। এই আমার আশীর্বাদ। আসসালামু আলাইকুম স্যার। অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো। যুবক, বলো কন্যা। কি বলবো? তুমি, আমি যে তোমাকে আমাদের এই স্কুলে ভর্তি করলাম, সেই সুবাদে তুমি তো আমাকে একটু ধন্যবাদ দিলে না। ও এ কথা, তাহলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। যুবক, সব ভুলই কিন্তু ক্ষমা করা যায় না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। কিসের শর্ত? মানবে তুমি সেই শর্ত? হ্যাঁ। আচ্ছা, আমি কি তোমার পরিচয়টা জানতে পারি? কথা হাই গো কোন শহরে
পরিচয়টা জানতে পারলাম। আসলে কি করেছে বলি, ছেলেটি কিন্তু দেখতে খুব দারুণ, তাই না? গরিব হলে কি হবে, দেখতে রাজপুত্রের মতো, কিন্তু আমার ভালোবাসার কথাটা যে কেমনে কমু না, আজকে কমু না। আচ্ছা তাহলে তুমি প্রত্যেকদিন স্কুলে কোন টাইমে আসবে জানো কিছু? আমি প্রত্যেকদিন ঠিক টাইমে স্কুলে আসবো, তুমি আসবে তো? না না, স্কুলে যদি তুমি রাইট টাইমে আসো তাহলে কেমন হবে, একটু আগে এমন লাগবে। আচ্ছা তুমি স্কুলে একটু তাড়াতাড়ি চলে আসবে, তাই আসবো, মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা সময় অনেক হয়েছে, এবার তাহলে বাড়ি যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, আমি তোমার পিছু পিছু আসছি। আসি বন্ধু। বাই বাই। ইস সখী, চল তাড়াতাড়ি আমরা ঘুরে ফিরে যাই, দেরি করে গেলে মা আবার বকাবকি করবে, বলবে কি রে রেখা, তোকে যে আমি স্কুলে পাঠিয়েছি তুই এত দেরি কেন করলি, তখন কি জবাব দিব? চল আমরা ঘুরে ফিরে যাই। আমি হলাম এই রূপনগরের নবাব, আমার হুকুমেই সমস্ত লোক উঠব, কিন্তু আমার পথের কাটা ইব্রাহিম এবং কামালকে যতক্ষণ পর্যন্ত আমি হত্যা করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কিছুতেই শান্তি আসছে না। পিতা, পিতা গো, আমি আপনাকে কতখানি খুঁজেছি জানেন? আমাকে কেন খুঁজছো মা রেখা? ও তাহলে তুমি স্কুলে যাওনি? পিতা, আমার শরীরটা যে ভীষণ ভালো লাগছে না, তাই আমি ভাবছি আমি ওই সখীদের নিয়ে আমাদের ওই ফুল বাগানে একটু বেড়াতে যাব। আচ্ছা মা, তুমি এই সাত সকালে কেন ফুল বাগানে বেড়াতে যাবে? ফুল সকাল বেলা ওহিলা বাগানে আইগো কতই ফুল এসো কিন্তু। ঠিক আছে পিতা, সে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সখীদের নিয়ে ফুল বাগানে একটু ঘুরে তাড়াতাড়ি আবার গৃহে ফিরে আসবো। আচ্ছা আমার রেখা, আমি কিন্তু তোর অপেক্ষায় পদবর্ষের চেয়ে ইস, কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, কিন্তু সে তো এখনো এলো না, তাহলে কি সে আর আসবে না?
এই বিনিসুতার মালাখানি সখী বলতো আমি কার গলি পড়াবো? আমি যে আমি তো মনের মাঝে হারিয়ে গেছি। মদন, এই তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি না শালা, তাহলে দেখাবো কানামাছি খেলার মজাটা কত। এই তো তোর বলছি, বল বল শালা, আরো কানামাছি খেলবি? দেখ কানামাছির খেলা। কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। এই যে বলিহারি, তুমি না বাড়ি দুষ্ট হয়ে গেছো। আরে এখন যদি আমাদের এই মুহূর্তটা কেউ দেখে ফেলতো, তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আহা, চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমার ধরতো, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। তুমিও তো মদনের মতো আমার অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। বন্ধু, আপনজন যদি না হবি তাহলে সেদিন স্কুলে ভর্তি করলে কেন?
বন্ধু বলবো? হ্যাঁ বলো। একটি কথা বলবো? হ্যাঁ বলো। রাখবে তো তুমি? অবশ্যই। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে এদিকে আসো, এখানে দাঁড়াও। বললাম কিন্তু। আচ্ছা বলো। আজ থেকে তুমি হচ্ছ আমার চোখের কাজল, আর আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। বন্ধু বন্ধু সময় অনেক হয়েছে, এবার চলো গৃহে চলে যাও। ঠিক আছে বন্ধু, তুমি ঠিকই বলেছ। আমরা স্কুলে এসে বড্ড দেরি করে ফেলেছি, তাই বলছি চলো আমার সাথে গৃহে ফিরে যাই। চলো। তাই চলো আচ্ছা। বন্ধু, আসো। তাই চলো। জাফর আলী খান, বলুন উজির সাহেব। নবাব জাদা এবং ইব্রাহিমের কোন সংবাদ আপনি জানেন? নাও জনাব, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের সন্ধান দিতে পারলো না। আমার মনে হয় বেগমের সাহেব সংবাদটা জানেন। বেগম সাহেব জানলেও তা বলবে না। কিভাবে যে তাকে স্বীকার করাতে হবে তা বেশি ভালো করে আমার জানা আছে। তাকে তৎপর হাজির করুন। ঠিক আছে, আমি তাই করছি জনাব। এই গেছিস? আদেশ করুন হুজুর। এই মুহূর্তে বেগম সাহেবকে রাজ দরবার হাজির কর। যাও। যাচ্ছি হুজুর। এই নিন জাহাপনা বেগম সাহেবাকে। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমার হাতে। তা জানি, তুমি যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো কেন আমায় দরবারে ডেকেছো? নবাবজাদা কামাল এবং ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, তাদের সংবাদ আমি কিছুই জানি না। জানেন না? বলতে হবে শিশু কামাল এবং ইব্রাহিম কোথায় আছে? জানলেও বলবো না। বলবেন না? কিভাবে যে আপনাকে বলাতে হবে বেশ আমার ভালো করে জানা আছে। জাফর আলী খান, চালাও চাবুক। যতক্ষণ পর্যন্ত নবাব এবং ইব্রাহিমের সংবাদ সে না বলবে ততক্ষণ পর্যন্ত তার পিঠে তুমি চাবুক। আমি তাই করছি জনাব। বেগম সাহেবা, এক সময় আছে, আপনি ভালোই ভালো বলে দেন ওই ইব্রাহিম কোথায়, নাহলে বুঝতেই পারছেন। বলুন, বলতে যে বলেছি তা কিছুতেই বলবো আপনাকে বলতে হবে। বলুন, বলুন। বলুন, বলুন বেগম সাহেব কোথায় আছে? বলুন। এখানে রেখে যাও জাফর আলী খান। আবার আগামীকাল শুরু হবে প্রহরী। নিয়ে যাও এই বন্দীকে, নিয়ে যাবে তুমি অন্ধকারী কারাগারে। চলো জাফর আলী খান। বলুন জি সাহেব। এবার আমরা অন্তঃপুরে যাই। বলো বলো খুদা, তুমি বলে দাও এখন আমি কি করবো খুদা, তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। আরে কাজল না, ওই গরিবের পানে ভালোবাসা থাকাটাই তো সাথে কাজল। পিতা পিতা গো, আরে বাবা, ওই দলিল
সাথে মিশতে যাস নি। কিন্তু আমার কথা কিছুতেই শুনলি না। আর যদি তুই আমার কথা শুনতি তাহলে এভাবে তোর আর আঘাত পেতে হতো না, আঘাত পেতে হতো না। বুঝি পিতা, সবই বুঝি, কিন্তু এতটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ কেন যে দুই হয়। যা বাবা, তুই ঘরে যা, আর কোনদিন ওই বড়দের সাথে মিশতে যাসনি। তাহলে যে তোর অপরাধে আমাকেও যে শাস্তি ভোগ করতে হবে বাবা। না না পিতা, শাস্তি যা হয় আমি মাথা পেতে নেব, তবু আপনাকে কোনোদিন ওই বিপদের মুখে ফেলে দেব না পিতা, কোনোদিন না, কোনোদিন না। আসলে ছেলেটি কিছু বুঝতে শিখেনি, আর যদি শিখতো তাহলে এভাবে আমাদের পরাধ পেতে হতো না রে, পেতে হতো না রে। প্রথম আমাদের স্কুলে দেখা হয়েছিল, আমি তো আমার প্রাণবন্ধুকে আর দেখতে পাচ্ছি না। কোথায় রইল প্রাণের বন্ধু, দেখো না আসিয়া। তুমি কোথায় বন্ধু?
বন্ধু। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে যে এই জীবন দিয়ে ভালোবাসি। আচ্ছা বন্ধু, হয়েছে অনেক ভালোবাসাবাসি, তাহলে চলো আমরা একটু এই গাছের নিচে গিয়ে বরং একটু জিরোই। তাই চলো বন্ধু। সুদূর শয়তান, সামান্য চাষার ছেলে হয়ে রাজ কন্যার সাথে এসেছি প্রেম করতে। সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই। সেনাপতি কাকা দোষ নেই, সরে যাও, সরে যাও। বল দেখো বন্ধু, বন্ধু, দেখো সেনাপতি কাকা, সেনাপতি কাকা, আমি আপনার এই দুটি চরণ ধরে বলছি সেনাপতি কাকা, আমার বন্ধুর কোনো দোষ নেই, দোষ আমি করেছি। আমার বন্ধুকে আপনি রেখা ক্ষমা করে দিন সেনাপতি। রেখা, আমি বলছি সরে যাও রেখা, না না, সরে যাও রেখা, রেখা। আমি যে আর পারছি না রেখা। বন্ধু,
ঠিক আছে মা রেখা, তোমার অনুরোধে আজ আমি ছোট লোকের বাচ্চাকে ক্ষমা করে দিলাম। তবে চাষার বাচ্চা ভবিষ্যৎ যদি কোনদিন এই রেখার সাথে মেলামেশা করতে দেখি, তাহলে মনে করি এই সেনাপতি জাফর আলী খাঁ চাবুক ছুটে আসবে তোর পিঠে। বন্ধু, আমার বন্ধু, বন্ধু, তোমাকে আমি একটি কথা বলে রাখি বন্ধু, তুমি আমার প্রতি রেখো না বন্ধু। তুমি হলে রাজকন্যা আর আমি হলাম সামান্য একজন চাষা। আমার সঙ্গে যে তোমার ভালোবাসা হতে পারে না রেখা, তুমি আমাকে বলে যাও রেখা, তুমি আমাকে বলে যাও। তুমিও জেনে রেখো বন্ধু, এই রেখা মৃত্যুকে বরণ করে নিতে পারে, তবু তোমার ভালোবাসাকে কোনদিন প্রত্যাখ্যান করতে জানে না, প্রত্যাখ্যান করতে পারে না। রেখা, কি বলছো রেখা? আমি যা বলেছি ঠিকই বলেছি। আমি তোমাকে কোনদিনও তোমাকে ভুলে থাকতে পারবো না বন্ধু, কোনদিনও ভুলে থাকতে পারবো না। চলো চলো রেখা, এখন তাহলে যাই। হ্যাঁ বন্ধু, চলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলো চলো চলো। আর যদি আমার কথা শুনতো, তাহলে এভাবে অত্যাচারীদের আঘাত পেতে হতো না রে, পেতে হতো না। সেজন্যই তো তোকে আমি জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে তুই শাসন করতে না পারিস, তাহলে তার প্রতিফল তোকে ভোগ করতে হবে কদমালি। আর বলতে হবে না জাহাপনা, আমি ওই কাজলকে সাহায্য করে শাসিয়ে দিব। সে আর কোনদিন আমার কথা অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তার স্পর্ধা ওই আকাশে ছাড়িয়ে গিয়েছে। তোর ছেলেকে যদি আমি কোনদিন আর অন্যায়ের পথে দেখি, তাহলে বাপ বেটাকে একই সাথে আমি কবর দেব। আর তাহার করতে হবে না জাহাপনা, সে পথ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। আর যদি জানের মায়া থাকে, আজই তোর ওই নম্পট ছেলেটাকে থেকে বিদায় করে দেবে, নইলে আমি তোকে কিছুতেই ক্ষমা করব না কদমালি। কথাটা যেন মনে থাকে কদমালি, আমার কিন্তু একটাই শেষ কথা কদমালি। আমার পথে পথে অপমান, আমি আজই ওকে ওর মামার বাড়িতে তাকে তার মামার বাড়িতে পাঠাতে পারলে আমার পথ হবে একেবারে পরিষ্কার, একেবারে। তাই যদি হবে,
তাহলে কেন স্নেহ মায়া মমতা দিয়ে তুমি এই পৃথিবীতে পাঠিয়েছো খোদা? তুমি বলো খোদা, তুমি বলো। বন্ধু, ওগো বন্ধু রেখা, তুমি এখানে দাঁড়িয়ে একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষ মানুষের কতটুকু প্রয়োজন। বন্ধু, আমি তোমাকে অনুরোধ করে বলছি বন্ধু, তুমি এই কথাটি বারে বারে বলে আমার প্রাণে আর কষ্ট দিও না বন্ধু। আমার প্রাণে যে আর কষ্ট তুমি দিও না। তোমাদের ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হচ্ছি রেখা, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? জানি বন্ধু, তোমার দুঃখটা কোথায়, কিন্তু আমাদের যে এত তাড়াতাড়ি সহজে ভেঙে পড়লে চলবে না। না না রেখা, তুমি আমার কাছে আর এসো না রেখা, তুমি আমাকে আর বারবার চাবুকের মুখে ফেলে দিও না রেখা, বন্ধু আর ফেলে দিও না রেখা, তুমি চলে যাও রেখা, তোমাকে আমি অনুরোধ করে বলছি তুমি চলে যাও। বালা
তুমি বন্ধু, আমি তোমাকে কতটা ভালোবাসি বন্ধু। তুমি হচ্ছ আমার আশা ভরসা, তুমি হচ্ছ আমার তোমার না পাইলে আমি বাঁচতে পারবো না বন্ধু। তোমাকে যে আমি কেমন করে বিশ্বাস করাতে পারি রেখা? তুমি হলে রাজকন্যা, আর আমি হলাম আমার সামান্য একজন চাষার ছেলে। বন্ধু, তুমি আর কথা বলে বারবার আমার প্রাণে আঘাত দিও না। এই নির্জনে তুমি ছাড়া বলো আমার আর কে আছে বন্ধু? তুমি বলো। আমি এই নির্জনে, এই আকাশ বাতাস, এই ত্রিভুবনের যত প্রাণীর কোলে যারা জীবে রয়েছে তাদেরকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করলাম। দেখা দেখা কি করলো বন্ধু? শোনো রেখা, আমিও তোমার মাথায় হাত দিয়ে বলছি বন্ধু, এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে আমার হৃদয়ের স্থান দিলাম বন্ধু। দেখা আমার হৃদয়ে রেখা, এসো আমার পরাণের বন্ধু। বন্ধু